আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলিয়াস ভাই, আমার কি সাউন্ড শোনা যাইতেছে? জি হুজুর। আচ্ছা। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ক্লাসে বসার মতো তৌফিক দান করছেন। আমাদের কিছু ক্লাস, দুই তিনটা ক্লাস মানে মধ্যে গেছিল আসলে অসুস্থতার কারণে, তারপরে হচ্ছে ব্যস্ততার কারণেও গেছে, দুইটা মিলাইয়াই। তো আমাদের মধ্যে দেখা যায় নতুন এক ভাইও আছে। শাহাবুদ্দিন ভাই কি আগের আগের ক্লাস করছিলেন নাকি নতুন? না হুজুর, আমি নতুন। কি আপনি ভর্তি হয়েছেন সাথে? কি বললেন? আপনি সাথে ভর্তি হয়েছেন, লাস্ট আপনি ভর্তি হয়েছেন না? হ্যাঁ, আমি লাস্টে ভর্তি হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের তো ক্লাস দুই তিনটা শেষ হয়েছে, তো আমরা হরফ পড়াইতেছিলাম। হরফ পড়ানো শেষ হয়েছে। তারপরে আপনি ওই যে পিছনে যে ভিডিওগুলো আছে, রেকর্ডিং ভিডিও, ওগুলো একটু দেখে নেবেন। আর দুই নম্বর হচ্ছে আমাদের হরফ পড়ানো আরও সামনে থাকবে, মাখরাজ থাকবে, তখন আপনার ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আশা ঠিক করি আছে। করবেন। আমাদের সকলের মানে মূল বিষয়টা হচ্ছে যে ক্লাসে থাকে না, মানে প্রায় 12 জনের উপরে এই ব্যাচে আছে, স্টুডেন্ট আছে 12 জন। কিন্তু তাদের মধ্যে দেখা যায় উপস্থিত খুবই কম থাকে। যেই ব্যাচগুলো উপস্থিত থাকে তাদের পড়ার মানটা বেশি ভালো হয়। থ্রি ব্যাচ নাম্বার 3 একটা চলে দেখবেন, ওইটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। যাই হোক, আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন ওভাবে ব্যস্ততার মাঝে। তো আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পড়া শুরু করি, সকলে একটু তাওবা পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب رب زدني رب زدني رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير.
وتمم علينا بالخير رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي আমরা আরবি হরফগুলো পড়তেছিলাম আরবি হরফের উচ্চারণ এগুলো পড়ানো হয়েছে মোটামুটি অনেকের পড়াও হয়েছে আচ্ছা আজকে যেহেতু শাহাবুদ্দিন ভাই মধ্যে নতুন আছেন শাহাবুদ্দিন ভাই একটু আরবি হরফগুলো পড়ার চেষ্টা করেন দেখেন তো কেমন পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন সিন সদ জদ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ একটা বিষয় হচ্ছে যে আপনার হরফ চিনতে সমস্যা নাই তবে হরফের উচ্চারণে একটু পরিমাণেই সমস্যা আছে ঠিক আছে আপনারা ধীরে ধীরে ক্লাসগুলো দেখবেন আর পুরান ক্লাসগুলো অবশ্যই দেখবেন দুইটা ভিডিও আছে তো বেশি না দুই তিনটা ভিডিও আছে পুরান একটু দেখে নেবেন পুরানটা দেখা খুব জরুরি কারণ এগুলো অনেক দীর্ঘ সময় নিয়ে পড়ানো হয়েছে তো এখনও পড়ানো হবে তারপরও যেমন সিন শিন এখানে দুইটা হরফ ঠিক আছে একটা সিন একটা হচ্ছে শিন উচ্চারণটা একদম বিপরীত হবে একটা শব্দ আসবে সি 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 শব্দ আসবে যেমন কড়াইতে মাছ দিলে তেলের মধ্যে মাছ দিলে যেমন সিরসির করে একটা আওয়াজ চলে আসে ওইটা হবে সিন আর শ শ করে যে একটা আওয়াজ আসে শ শ বন্যার সময় বা এই সময় বাতাসের মধ্যে এইরকম মুখ থেকে আওয়াজ করতে হবে এটা হচ্ছে শিন শিন তালে বস্য এর উচ্চারণ থেকে শিন 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 এটা অনেকের আঞ্চলিক সমস্যা থাকে বিশেষ করে ইন্ডিয়াতে যেমন আসাম বা ওই অঞ্চলের আঞ্চলিক সমস্যা থাকে তালে বসার উচ্চারণটা সিন করা হয় যেমন বলে যে শ্বশুর বাড়ি এরকম ভাবে এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে এইটা জিহ্বার মধ্যখান থেকে তালুতে লাগে এবং কোনো দাঁতের প্রয়োজন নেই সিনের ক্ষেত্রে কোনো দাঁতের প্রয়োজন নেই এই সিনের ক্ষেত্রে দাঁতের প্রয়োজন আছে সিনের ক্ষেত্রে কোনো দাঁতের প্রয়োজন নাই বিপরীত শিন হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুতে গিয়ে লাগবে এরপরে উচ্চারণ হবে শিন 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 আমাদের প্রথম দুইটা ভিডিওর মধ্যে দেখবেন যে ভিডিও ক্লাস আছে ঠিক আছে এটা দেখা খুব জরুরি মানে মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এইটা আবার মাখরাজের সময় এগুলো দেখানো হবে সবার জন্যই আবু তাহের ভাই একটু হরফগুলো পড়েন আবু তাহের ভাই মাইক্রোফোনটা অন করে ভিডিও আছে মাইক্রোফোনটা অন করেন অন করে পড়েন আসসালামু আলাইকুম আবু তাহের ভাই হরফগুলো পড়েন একটু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ জদ ত জদ না কেন আমরা তো জদ পড়তে হবে না আইন কোনোভাবে না কি পড়তে হবে দদ পড়তে হবে দদ
দত দদ দদ এইটা শাহাবুদ্দিন ভাই ভুল করছে, কিন্তু আপনি তো আগে ক্লাস করছেন। জদ না, পড়তে হবে দদ। হুম, দদ হুম। ত জ আইন ওয়াইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি, মাশাল্লাহ। দদকে জদ বলা যাবে না কোনোভাবে, ঠিক আছে? জদ, যারা জদ বলেন খেয়াল করতে হবে, ১ নম্বর, জদ হচ্ছে উর্দু, উর্দু শব্দের উচ্চারণ, ঠিক আছে? দদের উচ্চারণ যেটা, ওটা উর্দুতে জদ বলা হয়, জয়দ, ঠিক আছে? তো এই একটা বিষয়। আর ২ নম্বর হচ্ছে যে এইটা যদি আরবিতে পড়ে, সেটা হচ্ছে সরফের ভাষায় পড়া হয়, কোরআনের কোনো শব্দে পড়া হয় না। এটা আরবি ব্যাকরণের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা পড়ি বা মাদ্রাসায় পড়ানো হয়, মাজি মোজারি। তবে বর্তমানে এটার পরিবর্তন ঘটতেছে ধীরে ধীরে। এগুলো ইসলামিক ইউনিভার্সিটি বা উচ্চশিক্ষা যেখানে হচ্ছে, সেখানে এখন আর মাজি এরকম পড়ায় না, মাজি দোয়াতকে দোয়ারই পড়ানো হয়, ঠিক আছে? জি তো কোরআনের ক্ষেত্রে কোনোভাবেই পড়া যাবে না, এটা মনে রাখতে হবে, কোনোভাবে পড়া যাবে না, দোয়াতকে দোয়াত পড়তে হবে। আচ্ছা, এই হচ্ছে জুলিয়াস ভাই, আপনার কি পড়াগুলো হয়েছে? হরফ উচ্চারণে কোনো সমস্যা আছে আর? পড়েছি তো। জি, পড়েন। আলিফ বা তা আ জিম আ অ দাল জাল র জ যা, ঝ হবে না, জিম এটা প্রথম থেকে মনে আছে, আকার দিয়ে যা, যা। ঝা হুম। ঝা হুম। আচ্ছা, একটা কাজ করতে পারেন, সিন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সিন এটা একটা জিনিস আছে, আমরা যখন হিফ করছি তখন একটা ব্যাপার, যে ভুল, যেটা ভুল যায় এটাকে লোকমা বলতাম আমরা, লোকমা মানে ভুল যাওয়া, ঠিক আছে? তো ওইখানে আমরা এক ধরনের লাল কাগজ, লাল কাগজ, নীল কাগজ, হলুদ কাগজ, এই ধরনের কাগজগুলো ব্যবহার করতাম। যেমন ধরেন মারাত্মক ভুল, সেগুলোতে লাল ব্যবহার করতাম, হ্যাঁ, যে উস্তাদ ভুল ধরাই দিছে। আর সবকের ক্ষেত্রে এমন কোনো ভুল নেওয়া যাইতো না, কিন্তু এমনি ধরেন অন্য পড়ার সময় আমরা এটা লাল কাগজ ব্যবহার করতাম। আর অন্যান্য ক্ষেত্রে নিজে নিজে যে এটা মনে থাকে না, এটার ক্ষেত্রে আমরা নীল কাগজ ব্যবহার করতাম। এখন আপনাদের তো এই ব্যবহার করার কাগজও নাই, বা ব্যবহার করতেও পারবেন না, বুঝবেন না। তো আপনারা একটা কাজ করবেন, আমি সবাইকেই বলছি, মানে যেহেতু পড়তে বসছেন, একটা ছোট খাতা, যে কোনো একটা খাতা, বাংলা খাতা হোক বা ই খাতা হোক, একটা আলাদা খাতা নিয়ে নেন বা একটা ডায়েরি নিয়ে নেবেন, প্যাড নিয়ে নেবেন, যা পারেন। এই যেমন জায়ের ক্ষেত্রে, এটা কিন্তু এই জুলিয়াস ভাইয়ের অনেক আগে থেকে ভুল আছে। এখন আপনি এটা মানে ক্লাস শেষ হয়ে গেলে ভুলে যান যে এইখানে আমার একটু এটাকে আলাদাভাবে এটাকে পড়তে হবে। তো কার কোথায় ভুল আছে, যেমন তাহের ভাই দত, জত, দতকে জত বলছেন। তো এই যে ভুলগুলো আমাদের মাঝে আছে, এগুলোকে আমরা কি করতে পারি, একটা নোট আরবি হরফ লেখা উপরে নিচে লিখতে পারি যে ঝায়ে ভুল আছে, বা ঝা আমার ঠিক করতে হবে, বা ঝা হরফটা লেখা একটা, মানে আমি যেন এটা পরে মনে থাকে যে এই হরফটা, কারণ আপনার কিন্তু পরে মনে থাকবে না। এরকম প্রত্যেকের ক্ষেত্রে যদি একটু নোট তৈরি করেন তাহলে ভালো হয়। কিন্তু আমি এই কথাটা বলি, নোট তৈরি করলে কিন্তু আপনাদের জন্য, যে নোট তৈরি করে তার অন্যান্য পড়াগুলোও তৈরি হয় ভালো করে। আমাদের যে অন্য ব্যাচ চলতেছে তারা কিন্তু নোট তৈরি করে, অনেক ভাই অনেক পরিমাণে, ঠিক আছে? একজন আছে গাউসুল আলম ভাই, সে একজন ডাক্তার, কিন্তু সে আপনার নোট তৈরি করে খুব বেশি, মানে পড়ার প্রতি করে, নিজে নোট তৈরি করে অন্যদেরকে আবার শেয়ার করে, এটা আসলে সবের কাজ। তো আপনারা আহ, নিজের জন্য নিজে, যে কার কোন হরফে সমস্যা, সবার কিন্তু এক হরফে সমস্যা নেই, ঠিক আছে? যাটা এটা নোট করে রাখতে পারেন। এখন যেহেতু বলছি, এখন না থাকলেও আগামী ক্লাসের আগে খাতা তৈরি করে ফেলবেন, যে কোনো একটা খাতা, আপনার বাসা তো খাতার অভাব নেই, যে কোনো একটা খাতা বা 10টা পেজ মিলাইয়া একটা পিন আপ করে আপনারা নিলেন। জি। হ্যাঁ, জুলিয়াস ভাই পড়েন পরবর্তীগুলো। সিন সিন হুম। صاد ضاد
ত জ আইন গইন কা কাফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু তাহলে যেহেতু সকলের পড়া নিয়ে আছে আর সাইফুদ্দিন ভাই তাদের পড়া এমনি ভালো আছে, আমরা সামনে যাব। আপনাদেরকে বেশি বেশি এখান থেকে মাস্ক করবেন, এখান থেকে, ঠিক আছে? আরবি হরফগুলো দেখে দেখে এখানে আমাদের মনে আছে কিনা আমরা কোনগুলো নিব। আরবি হরফের উচ্চারণ আরবি হরফ থেকে নিব। বাম সাইডে উপরে যে আরবি হরফের উচ্চারণ আরবি হরফে, আলিফ বাদে সকল হরফে এক আলিফ করে টেনে টেনে পড়বো। আলিফ বাদে সকল হরফের উচ্চারণে এক আলিফ টেনে টেনে পড়বো, ঠিক আছে? আমরা একটু আবার সকলে পড়ি, জোরে জোরে কানে সাউন্ড করে পড়ি কয়েকবার, এরপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। অ্যালিফ, আমরা বাম দিকে উপরে যদি দেখি হরফের উচ্চারণ, এম হামজা জবর অ্যা, লাম ফাজের লিফ, এই যে অ্যালিফ। অ্যালিফ 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 অ্যালিফ, বা বা বা, তা তা, হা হা, জিম। এই জিমের ক্ষেত্রে অনেকের এইটা আছে যে একটু নরম করে, কেমন জানি জিম জিম মানে নরম, এটাকে ওই রাগ হইলে আমরা কথা বলি না, এটা আমাদের বরিশালে ভাষা আছে যে খিড়িমিড়ি দিয়ে কথা বলে, মানে হচ্ছে তার মধ্যে যে রাগ, এটা মুখের মধ্যে চাপ দিয়ে দাঁত টাত বের করে একদম মানে কথা বলে। তো জিমের ক্ষেত্রে আপনার এইরকম মুখের ভাব থাকবে, মুখের মধ্যে একদম চাপাইয়া এটাকে তারপর বের করতে হবে, কোনোভাবেই নরমভাবে বের করা যাবে না। জিম 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 জিম। আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন, যেমন ধরেন আলিফ, এর মধ্যে কোনো টান নেই, কিন্তু জিমের মধ্যে কি আছে, একটা টান আছে, জিমিয়াজের জি এরপর মিম, এরকম একটা টান আছে। খেয়াল করেন যে কোন কোন হরফের মধ্যে টান আছে, এই বানানগুলো আমাদের প্রয়োজন হবে, কিন্তু মাদ পড়তে গেলে আমাদের প্রয়োজন হবে, মাদ অর্থ টানা, টানতে গেলে আমাদের এইগুলো প্রয়োজন হবে, এই বানানগুলো। আবার শুরু থেকে আলিফ আলিফ, বা, তা, সা, সায়ে কোনো শব্দ আসবে না, সা বলা যাবে না, বলতে হবে জিব্বার আগাটা সামনের উপর দুই হাতে তালুতে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, হ্যাঁ হ্যাঁ, জিম জি জি জিম জিম, হ্যাঁ, খ, দাল, দাল, র, র, এটা কি করতে হবে, ফিস ফিস আকারের, ঠিক আছে? গলার মধ্য থেকে বাতাস বের করে নিয়ে আসতে হবে। হা 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 হা, খ, দাল, 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 র, জা। র এর উপরে যে নুকতা থাকে যা, এটা জির জির শব্দ আসতে হবে, এবং এটা জ পড়া যাবে না, আমাদের খেয়াল করতে হবে আরবি হরফগুলোতে সবগুলো আকার সিস্টেমে উচ্চারণ হয়, আকার, শুধু র, তারপর হচ্ছে যে হরফগুলো মোটা হয় যেমন গইন খ, এগুলো আকার দেওয়া হয় না, কিন্তু বেশিরভাগই আকার দিয়ে, যেমন বা, তা, সা, হ্যাঁ, এরপরে জা, জাল, দাল, এরকম আকার দিয়ে হয়। তো জ বলা যাবে না, কি বলতে হবে, জা 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 জা, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের নিচের যে বরাবর দুই দাঁত আছে সামনের, এই দুইটা দাঁতের, জা
কি হবে? শব্দ হইতে হবে সিন, 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 শিন। তিন নুক্তা, এই তিন নুক্তার শিনকে কি করতে হবে? শব্দ সারা পড়তে হবে, মধ্যে হবে বাতাস বসবে, স স শব্দ আসবে, ঠিক আছে? জিব্বার মধ্যখানটা তালুতে লাগাইতে হবে, জিব্বার মধ্যখান, দাঁতের কোনো প্রয়োজন নেই, জিব্বার মধ্যখান তার বরাবর তালুতে, তার বরাবর মানে মধ্যখান বরাবর তালুতে লাগাইয়া শিন, শিন, صاد 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 صاد। একটা জিনিস খেয়াল করেন, সদের বানানটা একটু দেখেন বাম দিকের উপরে, সদ খালি আলিফ জবর স, এরপরে দালে জজম। হ্যাঁ, এর জন্য এইটা 5টা হরফ আছে, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টা হরফকে আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি যে এটা হলো স্টিল হরফ। স্টিল হরফ বলতে স্টিলের বাটি আছে না, স্টিলের বাটি বাই কি করে আপনার মেলামাইন বা প্লাস্টিক, যেটা এটা কি টাক খাইলে কি হয় না, শব্দ আসে না, বাড়ি খেলে শব্দ আসে না, কিন্তু স্টিলে একটু টাক খাইলে টুং টুং শব্দ আসে। এই 5টা হরফ স্টিল হরফ, এগুলোর উপরে একটু যে জজম দেয়, একটু বাড়ি খায় অন্য হরফ আসা, এটার মধ্যে কি হয়, একটা টুং করে শব্দ হয়, যেটাকে প্রতিধ্বনি বলে। আর আরবিতে বলে কলকলা, আরবিতে বলে কলকলা। এরকম 5টা হরফ, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই যে 5টা হরফ আছে, এগুলোতে একটু মানে পাল্টা আওয়াজ চলে আসবে, উল্টা আওয়াজ। মানে আপনি একটা টেনিস বল, টেনিস যে বলটা আপনি ফ্লোরে মারবেন বা সাইডে মারবেন, ওটা আপনি যত জোরে মারবেন ও বলটা কি করবে, ফেরত দিবে। হ্যাঁ, বল শক্তি আপনাকে বলটা ফেরত দিয়ে দেবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ওই দেয়ালের কিন্তু হাত নাই, এটা আপনি যত জোরে মারবেন ও তত জোরে ফেরত দিবে। ঠিক এই হরফের উচ্চারণগুলো যখন জজম হবে, এটার উপরে যখন জজম দিবেন, তখন কি হবে, ওর উচ্চারণটা ফেরত আসবে, কিন্তু জবর আসবে না। যখন আপনি জবর দিলেন, হ্যাঁ, সদা, দা বলা যাবে না, কিন্তু সদ, অল্প একটু এটা ফেরত আসবে, যত জোরে আপনি দেবেন, কিন্তু জবর হয়ে আসবে না, কিন্তু এটা খেয়াল করতে হবে। তো এই যে সদ বলার সময় অনেকে কি বলেন, সদ দদ, মানে কলকলাটা আর থাকে না, তাইলে দালের উচ্চারণটা আর আসতেছে না, দদ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করবেন এই উচ্চারণটার ক্ষেত্রে, সদ, হ্যাঁ, ফেরত আসবে, সদ 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 সদ, দদ, জদ না, অবশ্যই কি হবে, দদ হবে। জিব্বার গোড়ার দুই পাশের কিনারা ওই বরাবর উপরের মারির দাঁতের গোড়া, উপরের মারির দাঁতের গোড়া, এখানে গিয়া লাগবে দুই পাশের কিনারা, জিব্বার দুই পাশের কিনারা। এরপরে উচ্চারিত হবে দদ দদ দদ, সদ দদ সদ দদ, ত ত ত, ল। জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাই হবে জ, এইটা হবে হচ্ছে জ হবে না কোনোভাবে, জ হচ্ছে নিচের দাঁতের আগাতে লাগাইয়া জ, হ্যাঁ, জ, এটা একদম নরম করতে হবে, ল ল ল ল, আইন আই আই আই, গলার মধ্যে চাপ দিয়ে নিতে হবে আওয়াজকে, স্বরে আ রস্বই আই, এটাকে গলার মধ্যে চাপ দিয়া আই আই, আইন 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 আইন, গা গা গা। খ এবং গয়ের ক্ষেত্রে উচ্চারণটা হবে হচ্ছে গলার শেষ ভাগ, মুখের সাথে যে গলাটা, এটা শেষ ভাগ বলে। এই কণ্ঠনালীর শেষ এবং তালুতে একটু ঘষা খাবে, যেমন কফ ফালাইলে আমরা যেমন এরকম আমরা করি না, বা কিছু বাজলে আমরা এরকম করি খ খ, ঠিক ওরকম একটু গড় গড় করবে, গা 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 খ খ খ, গা খ গা খ গা খ, গাইন, গইন হবে না, ঠিক আছে, বাংলা গ দিয়ে না, এটা একটু গড় গড় করবে মধ্যে,
গাইন 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 ফা ফা কি জিহ্বার নিচের ঠোঁটের পেট মানে ঠোঁটের ভিজা অংশটা ভিতরের দিকে যে অংশটা সবসময় আমাদের ভিজা থাকে যে অংশটা এবং উপরের দুই দাঁত মিলাইয়া দাঁতের ফাঁক থেকে বাতাস বের করে ফা 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 কফ খেয়াল করেন এই যে টানগুলো আমরা কোথায় দিতেছি কফ খালি এলিফ জবর কফ হাতে জজম এই যে বানানটা এটা কিন্তু আমার খেয়াল করতে হবে কফ কফ কাফ একটা কফ আর একটা হচ্ছে কাফ একটা ভারী আওয়াজ আর একটা হচ্ছে হালকা আওয়াজ একটা মোটা আওয়াজ আর একটা হচ্ছে চিকন আওয়াজ হ্যাঁ তফাৎটা একদম ভিন্ন ক ক আর খা খা অ অফ কাফ লাম মিম নুন হা গোল হা গম্ভীর আওয়াজ একটা হচ্ছে লম্বা হ্যাঁ হলকের মধ্যখান থেকে গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয় হ্যাঁ আর গোল হ্যাঁ গোল হ্যাঁ হামজা এই যে হা থেকে উচ্চারণে দেখবেন হা গোল হা হা আচ্ছা এটা ওয়াও ওয়াও পড়তেছে দেখেন আচ্ছা হামজা যেহেতু ধরছে হামজাই ধরেন এখানে হামজা এই যে হা এই গোল হা থেকে হামজার বানান হা মিম জবর হাম হা মিম জবর হাম যা যা রয়ের পরে যা যা গোলতা জবর যা হাম জাহ হাম জাহ হাম জাহ হাম জাহ হাম জাহ হাম জাহ হ্যাঁ হাম জাহ হ্যাঁ হাম জাহ ওয়াও ওয়াও হচ্ছে দুইটা ঠোঁট গোল করে বলতে হবে ওয়াও ইয়া ইয়া রস্বই অন্তস্তীয় আকার হ্যাঁ রস্বই অন্তস্তীয় আকার ইয়া এইটা অনেক কঠিন হবে না মানে ইয়া এরকম বলা যাবে না ঠিক আছে ইয়া এরকম বলা যাবে না আমি আপনাদের পড়া শুনছি যাদের অনেকেই এইটা পড়ছেন বেশি জোর দিছেন এত পরিমাণে শক্ত হবে না ইয়া 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 আচ্ছা আমাদের আরেকটা জিনিস মনে আছে কিনা লাম আলিফ লাম যোগ আলিফ এইটা কোনো হরফ না এটা একটা শব্দ অথবা অনেক সময় বাক্য তৈরি হয় এটা না বোধক শব্দ দেয় লা মা মানে হচ্ছে না লাম যোগ আলিফ লাম আলিফ লাম যোগ আলিফ লাম আলিফ কোনো একক অক্ষর না লাম আলিফ কোনো একক অক্ষর না এর জন্য এটা হরফের অন্তর্ভুক্ত না এই হচ্ছে আরবি 29 হরফের উচ্চারণ এগুলো আপনারা আর আমরা কিন্তু এই পিছনে আসবো না কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে বলেন আমরা কিন্তু এই লেকচার শিটে আর আসবো না ফিরে ঠিক আছে কারণ আমাদের তো এখন অনেক পড়া আছে এখান থেকে আবার একবার পড়াইতেছি আপনারা একটু আবারও পড়েন প্রয়োজন হলে কারণ আমাদের বারবার বলতেছি আরবি হরফ আপনার যত সুন্দর হবে আপনার কনসেপ্ট তত সহি হবে আলিফ বা তা হা আলিফ বা তা ثا ألف باء تاء ثاء جيم 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 حاء حاء গলার মধ্যে থেকে حاء خاء جيم حاء خاء دال ذال را زا دال ذال را زا سين 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 شين شين صاد صاد ضاد صين شين صاد ضاد طا طا ظا طا
ظ عين غين فا قاف كاف قاف كاف ألف فا قاف كاف لام ميم نون لام ميم نون لام ميم نون واو ها همزة يا واو ها همزة يا واو ها همزة يا জি সাইফুদ্দিন ভাই একটু পড়ে শোনান সবাইকে। আসসালামু আলাইকুম সাইফুদ্দিন ভাই। আচ্ছা ইব্রাহিম ভাই পড়েন, সাইফুদ্দিন ভাই মনে হয় শুনতে পারতেছে না। ইব্রাহিম ভাই পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটা কি শুরু থেকে পড়তাম নাকি? হ্যাঁ শুরু থেকেই পড়েন, প্রতিটা হরফ পড়েন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف قاف لام ميم نون واو ها হামজা ইয়া। মাশাআল্লাহ ইব্রাহিমের পড়া অনেক ভালো হয়েছে, আপনার অনেক ডেভেলপ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করে প্রতিটা হরফই আপনি নিজেই বুঝতে পারবেন। এখন পড়তেছেন যে আপনি যেরকম পড়ছেন আগে আর এখন খেয়াল করছেন প্রতিটা হরফ মানে জি আলহামদুলিল্লাহ। সহি না, খুব সুন্দর হয়েছে। যেমন খ গাইন এই উচ্চারণগুলো একদম পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা অনেকের উচ্চারণ আচ্ছা, হয়েছে, আলহামদুলিল্লাহ। জুলিয়াস ভাইয়েরও দেখা গেছে অনেক হরফ সমস্যা ছিল, শিন এগুলো সবগুলোই হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে যে এগুলো একদিন পড়লে একদিন পরে রাইখে দেয়া না, কিন্তু এই হরফগুলোর উচ্চারণ, হরফগুলো তো এই হরফের উচ্চারণ কি করতে হয়, মুখের মধ্যে বসায় নিতে হয়। আমরা যেমন দেখবেন যে যারা গান শিখে বা তাদের সুর সবসময় উঠাইতে হয়, কখনো এটাকে রাইখে দিলে ওটা হয়ে যাবে। এখন আপনার মুখের মধ্যে উচ্চারণটা বসানোর জন্য আপনারা সবাই এটাকে মানে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ আপনি উঠায় রাখলেই কিন্তু আপনার হরফ উচ্চারণও কি করবে, উঠে যাবে। সবাই এটাকে বারবার মশক করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে যাই, লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 সবাই নোট করবেন। যদি নোট আজকে না থাকে আপনারা ভিডিও দেখে নোট করে নেবেন। আজকের ক্লাসের বিষয় হচ্ছে নুক্তা এর পরিচয়। নুক্তা নোক্তা নোকতা, আরবি শব্দ নোকতা। আমাদের আরবি যে হরফগুলো যেভাবে আমরা দেখি প্রতিটা ভাষায়, আরবি খালি বললে হবে না, বাংলা ভাষা নিয়ে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে, অনার্স ডিগ্রি এগুলোর উপরে যারা পড়ে বা পিএইচডি করে, তারা অনেক পরিমাণ দেখবেন জানে। তাদের কাছে
যদি জিজ্ঞাসা করে দেখেন, অথবা আপনারা যারা পড়ছেন যে আদিলিপি যেগুলো আছে বা বাংলা ভাষার যে পুরাণ যে সংস্কৃত ইগুলো আছে, শব্দ বা অক্ষরগুলো আছে, সেগুলো দেখবেন যে পুরাণ ওগুলো দেখে আমরা পড়তে পারবো না। হ্যাঁ, আদিলিপি যেগুলো আছে ওই লিপিগুলো আমরা দেখে পড়তে পারি না, অথচ আমরা বাংলা ভাষাভাষী, জন্ম আমাদের বাংলায়। এর কারণ হচ্ছে প্রতিটা ভাষায় পরিবর্তন বা রূপ ধারণ করে, নতুন নতুনভাবে রূপ ধারণ করে। হ্যাঁ, প্রতিটা ভাষায় প্রতিনিয়ত। যেমন আমাদের বাংলা ভাষায় অনেক পরিমাণে ইংলিশ শব্দের ব্যবহার হচ্ছে, এটা নিয়ে অনেক পরিমাণে কথা হয়েছিল। দেখা গেছে যে কাজী নজরুল ইসলামের একটা কাহিনী আছে যে বলছিল যে এক কবি বলছিল যে বিদেশি শব্দ বাদ দিয়ে কিভাবে বলা যায়। তখন সে একটা কবিতা লিখে বলছিল যে এর মধ্যে বিদেশি শব্দ কি আছে বের করে দেখান। সেটা পারে নাই কেউ, কিন্তু পুরো এইটাই ছিল বিদেশি শব্দ দেওয়া। তো আমরা যেমন এখন প্রায় কথার মধ্যেই বিদেশি শব্দ ব্যবহার করি, এইটা ভাষার কোনো মানে বিকৃতি না, তবে ভাষার অলংকার ভাষা বাড়ে, বৃদ্ধি পায়। ঠিক আরবি আমরা যে এখন যে হরফগুলো দেখি, যে ডিজাইনটা দেখতে পাই, হ্যাঁ, বা তা সা জিম হা খ, এই যে ডিজাইনগুলো দেখি, এই ডিজাইনগুলো অ্যাট এ টাইম ছিল না। ঠিক আছে, একটা টাইমে আপনার হচ্ছে হরফগুলো ভিন্ন ভিন্ন ছিল, অর্থাৎ 29টা হরফের ডিজাইন, 29টা হরফ ছিল, নুক্তার প্রয়োজন ছিল না, নুক্তা ছাড়াই হরফগুলো চেনা যেত। হ্যাঁ, নুক্তার প্রয়োজন ছিল না। এগুলোকে সহজতর করার জন্য, যেন আপনার দেখে, যেহেতু এটা কোরআনের ভাষা এবং সারা বিশ্বে আরবি ভাষার চর্চা করা হয়, আরবি ভাষার সারা বিশ্বে চর্চা করা হয়। দেখবেন যে অনেক দেশে, ফ্রান্স বা অনেক দেশে তারা ইংরেজি ব্যবহার করে না, ইংরেজি সারা নিজেদের ভাষার প্রতি বেশি প্রাধান্য দেয়। কিন্তু আরবি দেখবেন যে যে দেশে যেখানে মুসলিম আছে সেখানে আরবি পড়ে, কারণ কোরআনের ভাষা, এটা পড়তেই হবে। তো ওই যে পরিবর্তন সহজ করার জন্য নুক্তার প্রয়োজন, নুক্তা নিয়ে আসছে, নুক্তা। এরপরে আমরা যেমন জের জবর পেশ দেখি, হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি এই যে জের জবর পেশ, তারপরে আরও বেশ কিছু ব্যবহার, এগুলো তিনি এই সংস্করণ করছে ভিতরে। এরপরে আমরা যে গ্রামার দেখি, ভাষার যে গ্রামার, এটা আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলার এক শিষ্য এটাকে তৈরি করছে। ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি নিয়ে এই যে পদ্ধতিগুলো ছিল, যে এই যে পদ্ধতির জন্য আমাদের জন্য সহজ হয়েছে। তো নুক্তা এরকম একটা বিষয়, সোজা কথা বললে আমরা বলতে পারি যে একটা গোল চিহ্ন আছে, বা শূন্য, অথবা আমরা বিন্দু বলতে পারি, বিন্দু, একটা গোল বিন্দু। এই গোল বিন্দুর দ্বারা হরফের রূপ বা চেহারার পরিবর্তন হয়, এইটাকে নুক্তা বলে। এটাকে কি বলে? নুক্তা বলে। নুক্তা, কফ, নুক্তা, নুক্তা। এগুলো নুক্তা বলে। তা আল হরফুল আরবিয়া, আরবি হরফ পরিচিতি, নুক্তাওয়ালা এবং নুক্তা ছাড়া হরফ সমূহ। নুক্তাওয়ালা হরফ বা নুক্তা ছাড়া টোটাল হরফ, মোট হরফ হচ্ছে 29টি, এবং নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, যেগুলোতে নুক্তা আছে, বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, গদ, জ, গাইন, ফা, কফ, নুন, ইয়া। এবং নুক্তা ছাড়া বাকি 14টি হরফ, আলিফ, হা, দাল, র, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এক নুক্তা, যেগুলোতে একটি নুক্তায় ব্যবহার হয়েছে, এরকম নুক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি, এরকম নুক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি, এরকম নুক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি। বা, জিম, খ, বা, জিম, খ, জাল, জা, দদ, র, গাইন, ফা, নুন। বায়ের নিচে এক নুক্তা, বায়ের কোথায় আছে? নিচে এক নুক্তা আছে। জিমের নিচে এক নুক্তা আছে। জিমের কখনোই মধ্যে নুক্তা থাকে না, জিমের নুক্তা সব সময়। আরবি হরফের নুক্তা কোথায় কোথায় থাকে? হয় উপরে, না হয় নিচে, কোনো হরফের মধ্যে নুক্তা নাই। ঠিক আছে, আমাদের অনেকে জিমের মধ্যে পড়াইছে, দেখবেন ছোটবেলায় পড়ছেন। এগুলো বাদ, জিমের নিচে নুক্তা আছে। নুক্তা হচ্ছে জিমের নিচে, বায়ের নিচে, খয়ের উপরে, জালের উপরে। তো বায়ের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা,
খ এর উপরে এক নুক্তা, জাল এর উপরে এক নুক্তা, জা এর উপরে এক নুক্তা, দদ এর উপরে এক নুক্তা, ল এর উপরে এক নুক্তা, গাইন এর উপরে এক নুক্তা, ফা এর উপরে এক নুক্তা, নুন এর উপরে এক নুক্তা। আচ্ছা, তারপরে হচ্ছে দুই নুক্তাওয়ালা হরফ আছে তিনটা, আর তিন নুক্তাওয়ালা হরফ আছে দুইটা। দুই নুক্তা তিন, তিন নুক্তা দুই। দুই নুক্তা তিনটা হচ্ছে তা যার উপরে দুই নুক্তা, অফ যার উপরে দুই নুক্তা। তা হচ্ছে সোজা, মাথা হচ্ছে সোজা থাকে, আর কফের মাথা গোল থাকে। তফাৎ এতটুকু, কফের মাথা গোল থাকে, কফের মাথা গোল থাকে। গোল মাথাওয়ালা হরফের উপরে দুই নুক্তা থাকলে কফ, আর সোজা মাথাওয়ালা হরফের উপরে দুই নুক্তা থাকলে তা, তা কফ। আর নিচে দুই নুক্তা হচ্ছে ইয়া, নিচে দুই নুক্তা হচ্ছে ইয়া। তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা, তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা, সা শিন। এক এক মাথা বা এক দাঁত, এক দাঁতের উপরে যদি তিন নুক্তা থাকে সেটা সা। আর তিনটা দাঁত, দাঁত হচ্ছে কি, দাঁত বলতে কোনো মানে আরবি কোনো ব্যাকরণ নিয়ম নাই, এটাকে আমাদের ভাষায় আমরা পড়ানোর জন্য বোঝানো হয়। সেটা হচ্ছে যে এক আলিফ, এই যে আলিফ আছে এর অর্ধ পরিমাণে, অর্ধ পরিমাণে চিহ্নকে আমরা দাঁত হিসাবে বুঝাই। দাঁত বলতে আমাদের ওই যে দাঁত যেটা আছে মুখের মধ্যে যে দাঁত থাকে, ওই দাঁত কি বোঝাচ্ছি, এটা আপনাদেরকে একটা চিনানোর জন্য যে একটা দাঁত, আবার তিনটা দাঁত পরাপর, তিনটা দাঁত এরকম তিনটা দাঁত। এই যে সিন শিন এর তিনটা দাঁত আছে পরাপর। আর এই তাকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে একটা দাঁত আছে। তাহলে সা এর এই এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে সা, আর তিন দাঁত পরাপর তিনটা দাঁতের উপরে তিন নুক্তা থাকলে শিন। এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে সা, পরাপর তিন দাঁতের উপরে তিন নুক্তা থাকলে শিন। তাহলে আমরা একটু যদি হরকত দিয়ে বা হরকত ছাড়া এভাবে যদি পড়ি তাহলে আমরা একটু ভালো হয়, একটু ছোটোবেলার পড়ার মতনই পড়ব। আলিফ আলিফ খালি, আলিফ খালি। আমার সাথে কয়েকবার আপনি বলেন তাইলে হবে, এটা মুখস্থ করার কিছু নাই, একটু নুক্তাটা মনে থাকবে তাহলে। আলিফ খালি, খালি মানে খালি কি, খালি আছে, এটার কোনো নুক্তা নাই। আলিফ খালি, বা এর নিচে এক নুক্তা, বা এর নিচে এক নুক্তা, বা এর নিচে এক নুক্তা, তা এর উপরে দুই নুক্তা, তা এর উপরে দুই নুক্তা, তা এর উপরে তিন নুক্তা, তা এর উপরে তিন নুক্তা। জিম এর নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা। হা এর খালি, হা খালি, হা খালি, হা খালি। খ এর উপরে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি, খ এর উপরে এক নুক্তা। দাল খালি, জালের উপরে এক নুক্তা, দাল খালি, জালের উপরে এক নুক্তা। র খালি, জা এর উপরে এক নুক্তা, দাল খালি, জালের উপরে এক নুক্তা। র খালি, জা এর উপরে এক নুক্তা। সিন খালি, শিনের উপরে তিন নুক্তা, সিন খালি, শিনের উপরে তিন নুক্তা। সদ খালি, দদের উপরে এক নুক্তা, দদের উপরে এক নুক্তা। ত খালি, জ এর উপরে এক নুক্তা, ত খালি, জ এর উপরে এক নুক্তা। আইন খালি, গাইনের উপরে এক নুক্তা, ফা এর উপরে এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা। কাফের মধ্যে পেঁচানো, কাফের মধ্যে পেঁচানো, কাফের মধ্যে পেঁচানো, কাফের মধ্যে পেঁচানো। লাম খালি, মিম খালি, নুন খালি, নুন খালি, ওয়াও খালি, ওয়াও খালি, হা খালি, হা খালি। হামজা খালি, হামজা হামজা, হামজা খালি, হামজা খালি, হামজা খালি। ইয়ার নিচে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। আচ্ছা, আলিফ খালি, আলিফ খালি, বাইন নিচে এক নুক্তা, নুন এর উপরে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা, নুনের উপরে এক নুক্তা, তা এর উপরে দুই নুক্তা, ইয়া এর নিচে দুই নুক্তা, তা এর উপরে দুই নুক্তা, ইয়া এর নিচে দুই নুক্তা, তা এর উপরে দুই নুক্তা,
ইয়া এর নিচে 2 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা, এক দাঁত হরফের উপরে 3 নুক্তা থাকলে, এক দাঁতের উপরে 3 নুক্তা থাকলে সা, 3 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে শিন, এক দাঁতের উপরে 3 নুক্তা সা, 3 দাঁতের উপরে 3 নুক্তা শিন, এক দাঁতের উপরে 3 নুক্তা সা, 3 দাঁতের উপরে 3 নুক্তা শিন, জিমের নিচে 1 নুক্তা, হা খালি, হয়ের উপরে 1 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হয়ের উপরে 1 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হয়ের উপরে 1 নুক্তা, ডাল খালি, জালের উপরে 1 নুক্তা, র খালি, জায়ের উপরে 1 নুক্তা, সিন খালি, শিনের উপরে 3 নুক্তা, 3 দাঁত খালি সিন, 3 দাঁত খালি সিন, 3 দাঁতের উপরে 3 নুক্তা শিন, শিন, সদ খালি, সদের উপরে 1 নুক্তা দদ, সদ খালি, দদের উপরে 1 নুক্তা, ত খালি, জর উপরে 1 নুক্তা, আইন খালি, গইনের উপরে 1 নুক্তা, গোলমাথাওয়ালা হরফ, গোলমাথাওয়ালা হরফ কয়টা? 3টা, ফা কফ ওয়াও, ফা কফ ওয়াও, এর মধ্যে ওয়াওয়ে কোনো নুক্তা নাই, ফায়ের উপরে 1 নুক্তা, কফের উপরে 2 নুক্তা, গোলমাথাওয়ালা 1 নুক্তা ফা, গোলমাথাওয়ালা 1 নুক্তা ফা, গোলমাথাওয়ালা 1 নুক্তা ফা, গোলমাথাওয়ালা 2 নুক্তা কফ, অফ, কাফের মধ্যে পেঁচানো, পেঁচানো একটা দাগ আছে, ঠিক আছে, কাফের মধ্যে পেঁচানো, লাম খালি থাকে, কাফ আর লামের মধ্যে তফাৎ কি? একই রকম দেখতে, শুধু মধ্যে পেঁচানো থাকলে কাফ, মিম খালি, নুনের উপরে 1 নুক্তা, ওয়াও খালি, হা গোল হা, গোল হা, লম্বা হা, গোল হা, লম্বা হা, গোল হা, হামজা খালি, গোল হামজা, লম্বা হামজা, এইটা আলিফ, ঠিক আছে, এটা কি আলিফ। তবে এই আলিফের উপরে যখন জবর জের পেশ জজম তাসদিদ অর্থাৎ যে কোনো একটা হরকত বসে, যে কোনো হরকত, তখন এইটা হামজা হয়ে যায়, হ্যাঁ, হামজা হয়ে যায়। তবে আরবি হরফ 29টি, এটা হামজা হয় কি মানে একটা শব্দ লিখব, ঠিক আছে, একটা শব্দ লিখব, যেমন স্বরে আ ম আম, হ্যাঁ, স্বরে আ ম আম, অথবা এই যে স্বরে আ ম আম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যেমন ধরেন বাংলায় লিখি কুরআন, ঠিক আছে, কুরআন। এখন এই ক্ষেত্রে দেখেন স্বরে আ শুরুতেও যা হয় মাঝেও তা হয়। তবে আরবি হরফের ক্ষেত্রে এই আ উচ্চারণে, হামজা উচ্চারণে শব্দের শুরুতে যে হামজাটা হয়, উচ্চারণ সবগুলোই একই হয়, শব্দের শুরুতে যে হামজা হয় সেটা আলিফের মতন করে লেখা হয়, আলিফ লেখা হয় না, আলিফের মতন করে লেখা হয়, অর্থাৎ ডিজাইনটা আলিফের মতন হয়, ডিজাইনটা আলিফের মতন হয়, মানে এই লম্বা করে লেখা হয়, কারণ এটা শব্দ দেখতে ভাল লাগবে এর জন্য। আর মাঝে যে হামজাগুলো হয় সেগুলো এই গোল হামজা দেওয়া হয় মাঝে এবং শেষে, বুঝতে পারছেন, মাঝে এবং শেষে। আমরা কখনো যেন না বলি যে আলিফ এবং হামজা এক, তা না, শুধুমাত্র ওই জবরজের পেশ জজম হইলে শব্দের শুরুতে কোনো শব্দকে আপনি পৃথকও করতে পারবেন চাইলে, যে শব্দে দেখবেন যে যেখানে হামজা আলিফ হইছে, আলিফে জবরজের পেশ, আপনি মনে করবেন যে এই শব্দটা শুরু হইছে এখান থেকে, শব্দটা শুরু হইছে এই আলিফ থেকে হইছে। আর এই গোল হামজা দেখলে মনে করার কিছু নাই যে এটা শব্দের শুরু হইছে। এখন অনেক আধুনিক ছাপায় এমন করা হয় যে আলিফের উপরে ছোট্ট একটা হামজাও দিয়ে দেওয়া হয়, এটা বোঝানোর জন্য যে এটা কিন্তু গোল হামজাই, এই আলিফটা হচ্ছে গোল হামজাই, শুধু লেখার একটা লেখ্যরূপ নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটাও হামজা, এইটা জবর জের পেশ হইলে হামজা, নাইলে আলিফ, খালি হইলে আলিফ। ইয়ার নিচে 2 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা, এই হচ্ছে নুক্তা। আপনারা নুক্তাটা একটু পড়বেন, আগামী দিনে নুক্তার পড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যেটা পড়া সেটা হচ্ছে হুরুফুল ইস্তিআলা, আরবি শব্দ হুরুফুল ইস্তিআলাউন, হুরুফুল ইস্তিআলা, তা আইন, হুরুফুল ইস্তিআলাউন।
হরফুল ইস্তিয়ালা যার বাংলা অর্থ হচ্ছে মোটা উচ্চারণ হরফ, মোটা উচ্চারণের হরফ বা মোটা হরফ যার উচ্চারণ মোটা। আরবি হরফ দুই প্রকার, একটা হচ্ছে মোটা উচ্চারণ আর একটা হচ্ছে চিকন উচ্চারণ। একটা হচ্ছে মোটা উচ্চারণ, একটা হচ্ছে চিকন উচ্চারণ। মোটা উচ্চারণ হরফ 7টি, মোটা উচ্চারণে হরফ 7টি, চিকন উচ্চারণ হরফ 22টি। বাকি 7টি বাদে বাকি সব চিকন। এখন চিকন হরফ আমাদের পড়া লাগবে না, কারণ মোটাগুলো পড়লে আমরা চিকন বের হয়ে যাবে। তাহলে হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ, দদ, দেখছেন মোটা হয়, সদ, দদ, ত, জ, এগুলোর চিকন আছে কিন্তু। সদ, সিন, এটা কিন্তু চিকন। সা, স, দদ, দ, দা, ত, ত, তা আছে। ল, লা। খয়ের যেহেতু অন্য কোনো হরফ নাই খয়ের মতন উচ্চারণ, এর জন্য এটাও নাই, গইনও নাই, কারণ এটার অন্য কোনো উচ্চারণ নাই। কিন্তু কফের কিন্তু আছে, কফ, ক, আর কাফ হচ্ছে খা, ক, কা, ক, কা, অ, কা। তো হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, এটা কিন্তু বিশেষভাবে মুখস্থ করবেন, এটা আপনাদের রপুর বারিকের সময় প্রয়োজন হবে। এটা আপনার হরফুল ইস্তিআলা মোটা উচ্চারণ চিকন উচ্চারণ পৃথক করতে আপনার প্রয়োজন হবে। রপুর বারিকে আপনার প্রয়োজন হবে। গুন্নার ক্ষেত্রেও এই হরফগুলো হওয়ার কারণে হরফগুলোর তার আগের গুন্নাটা মোটা চিকন হয়। যে হরফগুলোর পরে মানে যে হরফগুলোর কারণে গুন্না হয় সেটা যদি মোটা হরফ হয় তাহলে ওই গুন্নাটা মোটা হবে, যে সেটা যদি চিকন হয় তাহলে গুন্নাটা চিকন হবে। এখন এইটা সামনে বুঝবেন, মানে আস্তে আস্তে, যদি এটা খুব জরুরত না গুন্নার ক্ষেত্রে, তারপর এটা আপনাদের অবশ্যই জানানো হবে। তো হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সদ, দ, ত, জ, খ, গইন, কফ। তো এখনই মুখস্থ করে নেন। সদ, দ, ত, জ, খ, গইন, কফ, সদ, দ, ত, জ, খ, গইন, কফ, সদ, দ, ত, জ, খ, গইন, কফ। হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সদ, দ, ত, জ, খ, গইন, কফ, সদ, দ, ত, জ, খ, গইন, কফ, সদ, দ, ত, জ, খ, গইন, কফ। হরফুল ইস্তিআলা কারো মুখস্থ হয়েছে শুনাইতে পারবেন? সাইফুদ্দিন ভাই, আবু তাহের ভাই, কারো মুখস্থ হয়েছে হরফুল ইস্তিআলা? জি ভাইজান, জি হয় নাই? আচ্ছা হয়েছে জি হয়েছে। বলেন। সদ, জত, জদ ত, না, দদ বলতে হবে, দদ। ইয়েত, সদ, দত, ত, জ, খ, গইন, কফ। মাশাআল্লাহ। এখন একটা বিষয় কি, মানে ধরেন আমরা যখন মুখস্থ করব না, তখন অনেক কিছু সহি জিনিস মানে উচ্চারণের দিকে না খেয়াল করে মুখস্থর দিকে খেয়াল করতে হবে। অর্থাৎ আপনি ধীরে ধীরে মুখস্থ করলে সেটা মুখস্থ হবে না, এটা একসাথে মুখস্থ করার চেষ্টা করবেন। সদ, দ, ত, জ, খ, গইন, কফ, কারণ আমরা এখন হরফ উচ্চারণ থেকেও এটা মুখস্থ ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? সবার জন্য বলতেছি, সদ, দ, ত, জ, খ, গইন, কফ, সদ, দ, ত, জ, খ, গইন, কফ, এটা সারা জীবনের জন্য মুখস্থ থাকতে হবে। صد الطازة خاغن قاف صد الطازة خاغن قاف صد الطازة خاغن قاف صد الطازة خاغن قاف। এরপরে এরপরে এটা আপনাদের আগামী ক্লাসে সবাই পড়া নিব, নুক্তার হরফগুলো কি, তারপরে হরফুল ইস্তিআলা কি এবং কি কি, এই 7টা হরফ আমাকে মুখস্থ দিতে হবে সকলের। একই রকম চেহারার হরফ সমূহ, দেখতে দেখতে একই রকম, উচ্চারণের ক্ষেত্রে বলা হইতেছে না, দেখতে। যেমন বা, তা, সা, নুন, ইয়া, এগুলো প্রায় একই রকম। হ্যাঁ, নুক্তা যদি নিচে থাকে 1 নুক্তা, বা এগুলো অলরেডি আমরা কিন্তু পড়ছি, উপরে 2 নুক্তা, তা, সা 3 নুক্তা, নুন উপরে 1 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। জিম, হা, খ, আইন, গইন, এই যে এইগুলো চিহ্নটা আমরা দেখব। আইন গইনের মাথাটা একটু গোল হয়, ঠিক আছে, গোল হয় হামজায়ের মতন। জিমের নিচে 1 নুক্তা, হা খালি থাকে, খয়ের উপরে 1 নুক্তা, আইনের উপরে 1 নুক্তা থাকলে গইন হয়ে যায়। গোল মাথা, হ্যাঁ, বাতাসা এটা গোল মাথা না, কিন্তু এটা গোল মাথা, 2 নুক্তা, ফা এবং কফ, 1 নুক্তা ফা, 2 নুক্তা কফ। দালজাল, রজা, দালজাল এখানে এসে থেমে যাওয়া, নিচের দিকে না যাওয়া হচ্ছে দালজাল, আর নিচের দিকে চলে যাওয়া রজা। সিনশিন, সদ্দত,
দেখবেন এই চারোটার শেষ, তার যে শেষের অংশটা, হ্যাঁ বামের অংশটা, এটা সব গোল। আমাদের শুধু মাথা দেখে চিনতে হবে। 3 নুক্তা সিনশিন হবে, মানে 3 দাঁত সিনশিন হবে, 3 দাঁতের উপরে 3 নুক্তা শিন। সদ মাথা গোলওয়ালা হরফের, হ্যাঁ মাথা চ্যাপটা, একটু গোলের মধ্যে চ্যাপটা, এটার উপরে যদি সদ, এটার উপরে এক নুক্তা থাকলে দজ, ত জ, এটা একদম ভিন্ন, ত এবং জ। লাম, এই যে লাম বাম দিকে, লাম সবসময় কোন দিকে যায়? বাম দিকে যায়। এই যে বাম দিকে টান আছে, ঠিক আছে, লাম সবসময় বাম দিকে যায়। হ্যাঁ লাম সবসময় বাম দিকে যায়। বাম দিকে যায় না কি? আলিফ যায় না, এটা মনে রাখবেন সবসময়, এই কথাটা সামনে ক্লিয়ার হবেন। লাম বাম দিকে যায়, আলিফ কখনো বাম দিকে যায় না। তো লামের মধ্যে পেঁচানো থাকলে এটা কাফ। আর গোলহা গোলতা, গোলহা গোলতা, গোলহা যেটা আছে আরবিতে আমরা যেটা পড়ে আসছি অলরেডি, গোলহা, এটা গম্ভীর আওয়াজে সিংহের মতন পড়তে হয়। এইটার উপরে 2টা নুক্তা দিলে, তায়ের মতন যে 2টা নুক্তা আছে, এইটা যদি এই গোলহার উপরে বসাই দিই, তাহলে লম্বা তায়ের মতন উচ্চারণ হয়ে যায়। এখন এই গোলতার উচ্চারণ যা, লম্বা তায়ের উচ্চারণ কি একই, গোলতার উচ্চারণ যা, লম্বা তা একই উচ্চারণ। তা এখানে তা জবর তা, এখানে তা জবর তা, তা যেতি তা যেতি, তাপিস্তু তাপিস্তু। এখন খেয়াল করতে হবে, গোলতা কোনো আরবি হরফ না। আমরা কিন্তু 29 হরফের মধ্যে গোলতা পাই নাই, ঠিক আছে, গোলতা পাই নাই। কেন গোলতা আপনাকে চেনানো হচ্ছে? গোলতা হচ্ছে আলামাতুল জিন্স, হ্যাঁ এটা ইসেমের একটা প্রকারভেদ। ইসেম মানে যে শব্দগুলো নামবাচক শব্দ, তার মধ্যে একটা হচ্ছে আলামাতুল জিন্স, মানে ওই লিঙ্গ পরিচিতি প্রকাশ করে, হ্যাঁ আলামাতুল লিঙ্গ পরিচিতি। এটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দকে বিশেষভাবে প্রকাশ করে, স্ত্রীবাচক শব্দ, যেমন ফাতেমা, আয়েশা, ঠিক আছে, ফাতেমা, দেখবেন যে কোনো মেয়ের নাম ফাতেমা, ওইটা যদি আরবি সে লেখা জানে তাহলে ফাতেমা শেষে গোলতা লিখতে হবে, আয়েশা শেষে গোলতা লিখতে হবে। তারপরে হচ্ছে কি বলতে পারি, আরও যে শব্দগুলো আছে, হুমায়রা, হ্যাঁ শেষে গোলতা হবে, হাফসা শেষে গোলতা হবে। তো ওই যে গোলতা দেওয়া হয়, এটা একটা চিহ্ন, আলামত, এটা একটা আলামত, এটা কোনো আরবি হরফ না, ঠিক আছে। গোলতা এবং লম্বাতায়ের উচ্চারণে কোনো তফাৎ নাই। আপনি পড়ার সময় গোলতাকে গোলতাই বলে পড়বেন, তায়ের উচ্চারণ তাই হবে, তা জবর দিলে তা, তাজেতি তাপিস্তু, শুধুমাত্র একটা তফাৎ। এইটার উপরে যখন মানে যে কোনো একটা শব্দের শেষে বা আয়াতের শেষে আপনি যখন থামবেন, তখন ওইটার উপরে জজম হইলে, হ্যাঁ গোলতার উপরে, লম্বাতায়ের উপরে জজম হইলে তা তাই থাকে, কিন্তু গোলতার উপরে জজম হইলে গোলতা পড়া যায় না, গোল হা পড়তে হয়। এই তফাৎটা, গোল হা পড়তে হয়। গোলতার উপরে জজম হইলে কি হয়? গোল হা পড়তে হয়। ওয়াকফ করলে কি করতে হয়? গোল হা পড়তে হয়, গোল হা, গোলতাকে গোল হা পড়তে হয়, লম্বাতাকে না, লম্বাতাই থাকে, ঠিক আছে। তাহলে গোলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গোলতা কোনো আরবি হরফ না, এটা একটা চিহ্ন, এটা একটা স্ত্রীবাচক শব্দের চিহ্ন, এটা একটা চিহ্ন। 2 নাম্বার হচ্ছে গোলতার উপরে কখনো জজম হয় না, জজম হইলে গোলতা গোলহা পড়তে হয়, কিন্তু লম্বাতাই পড়তে হয়। এবং জবরজের পেশের ক্ষেত্রে গোলতা এবং লম্বাতায়ের উচ্চারণে কোনো তফাৎ নেই। তবে আমরা একটা জিনিস খেয়াল করবেন, আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লম্বাতা বানান করার সময় শুধু তা বলে যাবেন, গোলতা বানান করার সময় সবসময় বলবেন গোলতা, জবর তা, মানে গোলতাটা ক্লিয়ার করে বলবেন। এরপরে আপনাদের পড়া থাকবে আগামী ক্লাসে যে আপনারা হরফগুলো কতটা চিনতে পারছেন, এলোমেলোভাবে এখানে দেয়া আছে, এগুলো পড়াই দিব না, অবশ্যই এটা পড়াই দেওয়ার বিষয় না, আপনারা এটা কত দ্রুত পড়ায় শোনাইতে পারেন সেটা থাকবে, হ্যাঁ এলোমেলোভাবে কিভাবে পড়া শোনাইতে পারেন, কারণ আরবি তো মুখস্থভাবে সবাই শোনাইতে পারে, এলোমেলোভাবে কিভাবে আপনি দ্রুত শোনাইতে পারেন, এটা হচ্ছে আপনাদের পড়া থাকবে। আচ্ছা আমাদের এখনই লাইনটা কাটে যাবে, 1 মিনিট সময় আছে। কারো কোনো কথা আছে, কোনো কিছু বুঝতে সমস্যা আছে? ক্লাস যথারীতি চলবে, যথাসময়, ঠিক আছে। তাহলে সকলে পড়াগুলো ঠিক মতন পড়বেন, আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকবেন, অন্যদেরকে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।